জাভেদ সাধারণত দুপুরের পর বাড়ি থাকে না। হসপিটালের ডিউটি ও চেম্বার মিলিয়ে সপ্তাহের 7টা দিনই তাকে ছোটাছুটির ওপর থাকতে হয়। আজ হসপিটালের কাজে গাজীপুর যাওয়ার কথা ছিল, শেষ মুহূর্তে ক্যান্সেল হওয়ার ফুসরত পেয়ে বাড়ি ফিরল। ধরাবাঁধা ব্যস্ত জীবনে অনেকদিন পর একটা অনাকাঙ্ক্ষিত অবসর মিলল যেন। সবটুকু সময় জাভেদ একমাত্র চোখের মনি জাইমের পেছনে খরচ করতে চাইল, বিনিময়ে খরিদ করতে চাইল অম্লান ভালোবাসার শুদ্ধতম আনন্দ। তাই প্রিয়ার অসুস্থতা দেখে বলল, তুমি আজ বাড়ি চলে যাও, নিয়ম করে মেডিসিন নেবে, জাইমা আমার সঙ্গে থাকো। প্রিয়া খুশি হলো। সত্যি তার আজ সময় দরকার ছিল। সে তড়িঘড়ি করে বের হতে নিয়ে দরজার সামনে থমকে গেল। চক্ষুদয়ে আচমকা অন্ধকার নেমে এলো। দেহের শক্তি কর্পূরের ন্যায় উবে গেল। প্রিয়া দরজার হাতল ধরে দেয়ালে মাথা ঠেকিয়ে নিজেকে পড়ে থাকা থেকে সামলায়। এই হাসো, তুমি ঠিক আছো? অনুভবের উদ্বিগ্ন কণ্ঠস্বরে প্রিয়া নিভু নিভু চোখে চাইল। ধীরে ধীরে নিজেকে সামলে নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে জিভ দ্বারা শুকনো ঠোঁট ভিজিয়ে বলল, ঠিক আছে স্যার। অনুভব তীক্ষ্ণ চোখে মেয়েটির চোখ মুখ পর্যবেক্ষণ করে মৃদু ধমক দিয়ে বলল, তা তো দেখতেই পাচ্ছি। ভেতরে এসে বসো, আমাকে যেতে হবে। তোমারও কি বাড়িতে বাচ্চা আছে? প্রশ্নটা শুনে প্রিয়া অবাক চোখে তাকালো। বুঝতে না পেরে বলল, বাচ্চা থাকবে কেন? তাহলে তারা কিসের? যাও বসো। ধমকটা এমনই আদেশ প্রণয়ন ছিল যে প্রিয়া এড়াতে পারল না। সে চুপসানো মুখে নিয়ে সোফায় গা এলিয়ে দিল। অনুভব পাশের সোফায় বসে জহুরির চোখে পরক করতে লাগলো ওকে। শ্বেত চন্দনের মতো মুখখানায় বিন্দু বিন্দু ঘামের রেশ, নাকের ওপর দৃশ্যমান কুচকুচে কালো তিলটা যেন অবগাহন করছে সেই জলবিন্দুতে। মুখশ্রীর কোমলতায় কেমন অযত্নের ছাপ। অনুভবের কেন জানি মনে হলো মেয়েটা মানসিক ছাপের মাঝে থেকে সবসময় চোখে রাজ্যের বিষণ্ণতা। এইটুকু বয়সে কিসের এত দুঃখ তার? অনুভবকে নিষ্পলক তাকিয়ে থাকতে দেখে প্রিয়া একটু অপ্রস্তুত হলো। পরনের জামা কাপড় গুছিয়ে নিল ভালো করে। বলল, এভাবে তাকিয়েছেন কেন? দুপুরে খেয়েছিলে? গিয়ে খাবো। এ বাড়িতে তোমার 2 বেলা খাবারের ব্যবস্থা করা আছে। সেই বাড়তি খাবার কে খাবে? ইচ্ছে করছে না, তেতো লাগছে। অনুভব গম্ভীর মুখে উঠে গেল। সেকেন্ড কয়েকের মাঝে ফিরে এলো সেই কলার ছড়াটা নিয়ে, যা সে ইহজীবনের জন্য ত্যায্য করেছে। প্রিয়ার কোলের ওপর ছড়িয়ে দিয়ে বলল, এমনিতেও এটা আমার গলা দেওয়ার জীবনে নামবে না। ভাইয়ার বোধহয় হবে না। আজকে না খেলে পুরোটাই নষ্ট হয়ে ডাস্টবিনে যাবে। সুতরাং সবগুলো তোমাকেই খেতে হবে। অ্যান্ড রাইট নাও। প্রিয়া অসহায় চোখে কলাগুলো দিকেই তাকায়। গুনে দেখে 7টা কলা আছে। এতগুলো সে খেতে পারবে? তার চেয়েও বড় কথা, মুখ ফসকে যে উদাহরণ দিয়েছে তাতে নিজেরই গা গুলিয়ে উঠছে। অনুভব কঠিন চোখে চেয়ে আছে। চোখ দিয়ে বুঝে দিচ্ছে না খেয়ে তার নিস্তার নেই। প্রিয়া 5টা কলা গলাধকরণ করে হাঁপিয়ে উঠল। অসহায় চোখে চেয়ে বলল, আর অর্ধেকও খেলে বমি হয়ে যাবে। অনুভব আর জোর করল না, তবে ওকে একাও ছেড়ে দিল না। পৌঁছে দিতে নিজে হইল সঙ্গে। প্রিয়া বারণ করে বলল, আপনাকে আসতে হবে না, আমি চলে যেতেই পারবো। ব্যাপার না, চলো এগিয়ে দিই। রাস্তায় বেহুশ হয়ে পড়লে তো আবার কাজে ফাঁকি দেবে। প্রিয়া পড়ল বিপদে। এই মুহূর্তে সে বাড়িতে যাবে না, তাকে থানায় যেতে হবে একবার। মা নিশ্চয়ই আশায় থাকবে। কিন্তু অনুভবকে কি করে সরায়? মনে মনে ফন্দি ফিকির করতে করতে লম্বাটে যুবকদের পাছে পাছে হাঁটতে লাগলো সে। পথে বেরিয়ে রোদের মুখে পড়তেই অনুভব কপাল কুঁচকে মুখ আড়াল করে বলে, ছাতাটা না এনে ভুল হলো। প্রিয়া তা শুনে আড়ালে কপাল কুঁচকায়। রূপের এত চিন্তা তো সে মেয়ে হয়ে করে না। কিন্তু মুখে বলল, আপনি তো রোদে কালা হয়ে যাবেন, বাড়ি ফিরে যান না হয়। আমার এইটুকু তো পথ। অনুভব ঘাড় ঘুরিয়ে নিজের এক কদম পেছনের মেয়েটিকে দেখে নিয়ে বলল, আমার চিন্তা করার জন্য থ্যাংক ইউ, বাট ছাতা তোমারও প্রয়োজন ছিল। জর্গায় রোদে হেঁটে গেলে মাঝপথে আবার সেন্সলেস হয়ে পড়বে। প্রিয়া চোখ তুলে সুদর্শন পুরুষটির দিকে চাইল এক পলক। দৃষ্টি নামিয়ে ফেলল সঙ্গে সঙ্গে। এরই মাঝে অনুভব ফার্মেসির সামনে দিয়ে যাওয়ার সময় বলল, ভাইয়ার দেওয়া প্রেসক্রিপশনটা এনেছো তো? চলো মেডিসিন নিয়ে নিই। প্রিয়া তড়িঘড়ি করে নিষেধ করে, পরে কিনে নেব। অনুভব ওর জড়তা খেয়াল করে কিছু একটা আন্দাজ করে নিল। এরপর ফার্মেসির দিকে পা বাড়িয়ে কৌতুক করে বলল, অসুখ তোমার কর্মচারী নাকি যে তোমার খামখেয়ালির জন্য সে একটু খামখেয়ালি করে জিরিয়ে নেবে? প্রিয়ার নিষেধ সত্ত্বেও অনুভব সবগুলো মেডিসিন কিনল, দামও নিজেই দিল। সব মিলিয়ে 530 টাকা হয়েছে। প্রিয়াকে মাথা নুয়ে থাকতে দেখে অনুভব তেজের সঙ্গে বলল, ভেবো না মাগনা দিলাম, এ মাসের বেতন পেয়েই শোধ দেবে। প্রিয়া শুধু মাথা কাত করল। রাস্তায় উঠে পাশাপাশি হাঁটা শুরু করলে অনুভব পুনরায় জিজ্ঞেস করল,
তারপর ভার্সিটি অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছ না? লালমাটিয়া মহিলা কলেজে অনার্সে ভর্তি হব ভাবছি। সে কি, পাবলিকে এক্সাম দেবে না? বইপত্র নেই, কোচিং করিনি, গাইডলাইন নেই, প্রিপারেশন ছাড়া সাহস করি না। তাছাড়া এক্সামের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফর্ম কেনা, এক্সাম ফি, যাতায়াত ইত্যাদির পেছনে বাড়তি খরচ করার ইচ্ছেও নেই। অনুভব বুঝলো মেয়েটির অবস্থা। একটু ভেবে বলো, তোমার ব্যাকগ্রাউন্ড কি? হিউম্যানিটিস। গ্রেট, আমি তোমাকে হেল্প করতে পারবো। প্রিয়া হতাশ নিঃশ্বাস ছেড়ে বলল, এটুকু সময়ে কিছুই হবে না। কয়েকদিন বাদে রেজাল্ট, তারপর ইউনিভার্সিটিগুলো ফর্ম সার্ভে। চেষ্টা করলে কিছুই অসাধ্য না, তোমাকে পরিশ্রম করতে হবে। প্রিয়ার এখন অন্য বিষয়ে কথা বলতে বিন্দুমাত্র ইচ্ছে করছে না। সে বিখেয়ালে বলল, আচ্ছা দেখি, আপনি এবার আসুন, আমি একটু অন্য কোথাও যাব। অনুভব থেমে গেল। বুঝলো মেয়েটা কিছু একটা নিয়ে সংকোচ বোধ করছে। অনুভব চটকি বাজিয়ে বলল, ওহো, বয়ফ্রেন্ডের সাথে মিট করতে যাবে, রাইট? আমার সঙ্গে দেখে ফেলে বয়ফ্রেন্ড মাইন্ড করতে পারে ভেবে ভয় পাচ্ছ? প্রিয়া আকাশ থেকে পড়ল। একটু ঝাঁঝালো গলায় বলল, আপনার মাথায় কি এইসব বিষয় ছাড়া অন্য কিছু ঘোরে না? অনুভব দুষ্টু হেসে হাতের আঙুল দ্বারা চুল আঁচড়ে বলল, কি করব বলো? মেয়েরা আমাকে যেভাবে চোখ দিয়ে ঘিরে রাখে, তাতে অন্য কিছু ভাবার উপায় আছে? মনে হচ্ছে আপনি খোলা মিষ্টি, তাই গায়ে মাছি বসে। প্রিয়া ঠোঁট টিপে হাসল। অনুভব অপমানিত বোধ করল। কটমট করে বলল, কি বোঝাতে চাইলে তুমি? কিছু না। অবশ্য তোমার মাথায় এর চেয়ে ভালো উদাহরণ আসবেই বা কি করে? স্ট্যান্ডার্ড যেমন ভাবনা তেমন। যাও যেখানে যাওয়ার। অনুভব হনহন করে উল্টো পথে চলে গেল। গাট্টা গোট্টা আভিজাত্যপূর্ণ মহিলাটির নাম শায়লা। সম্পর্কে প্রিয়ার চাচি হয়। মধ্যবয়স্ক হলেও শরীরের গাঁথনি মজবুত, চেহারা খোরধার। তিনি ছোট যা মনিরা বেগমের শিওরে বসে আছেন। অবজ্ঞার চোখে দেখছেন চারিদিক। মুখভঙ্গি বলে দিচ্ছে এমন স্থানে তিনি জীবনে পা রাখেন না। আজ 4 মাস পর হুট করে ছোট জায়ের সংসার দেখতে ইচ্ছে হলো, তাই সাত সকালে চলে আসা। শারহীন দুটি পা নিয়ে মনিরা ওনার বড় জাকে যথাসাধ্য আপ্যায়ন করার চেষ্টায় মত্ত। প্রিয়াকে নির্দেশ দিলেন বড় চাচিকে সকালে নাস্তা দিতে। প্রিয়া সকালে রান্না ইতিমধ্যেই করে ফেলেছে। ভাত, আলু ভর্তা, ডাল। বিলাসী বড় চাচির মুখে তা রুচবে না জানা সত্ত্বেও সাধল। শায়লা বললেন, খাবো না বউ, বাড়ি থেকে খেয়ে বের হয়েছিলাম। তোমাকেও টানাটানি সংসার, আমার জন্য খরচ করার দরকার নাই। হাবিবটা যে লোভে পড়ে কি ভুল করলো! চাঁদের মতো 2 মেয়ের ঠাঁই হলো বস্তিতে। গোষ্ঠীর মাঝে জীবনে যা না হয়েছে। কথাগুলো শুনে মনিরা অধবদন হলেন। ক্ষীণস্বরে প্রতিবাদ করে বললেন, ভাবি, আপনি তো জানেন উনি এমন না। থাকবো, তুমি আর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না। পুলিশ তো আর ঘাসে মুখ দিয়ে চলে না। দোষ করছে বলেই ধরে নিয়ে গেছে। আসলে দোষটা হইল লোভের। এই রিপো মানুষরে ধরলে আশেপাশের মানুষেরও নিস্তার নাই। প্রিয়া তীক্ষ্ণ চোখে তাকিয়ে কথাগুলো শুনছিল। মায়ের মিনমিনের স্বভাবটা তার বিরক্ত লাগছে। জাতির সম্পর্কের এই জাদরেল মহিলাটি সারাটা জীবন সংসারে একা ছড়ি ঘুরিয়েছে, তার মাকে দমিয়ে রেখেছে। এই মহিলার কূটকৌশলের আস্তারা বাড়ি ছাড়া। বাবার কর্মকাণ্ড ছিল বাহানা মাত্র। কোটি টাকার সম্পত্তি একা গলাধকরণ করতে ছোট চাকে মেয়েসহ বাড়ি ছাড়া করেছেন। একটা আসবাব পর্যন্ত সঙ্গে দেয়নি। এখন এসেছেন লোভের ফিরিস্তি দিতে। মানুষ অন্যের দিকে একটা আঙ্গুল তোলার সময় নিজের দিকে 4টে আঙ্গুলের কথা বেমালুন ভুলে যায়। অন্যের দোষ ত্রুটির ব্যাপারে তারা জ্ঞান রাখলেও নিজের বেলায় সম্পূর্ণ অজ্ঞ থাকতে ভালোবাসে। প্রিয়া কিছুক্ষণ আগেই গোসল করেছে। ভেজা চুল মুছতে মুছতে ভাবলেশীনভাবে গলায় বলল, ঠিকই বলেছেন চাচি, লোভ যে কখন কাছের মানুষের কদর্য চেহারা দেখিয়ে দেয় ভাবা যায় না। ভাগ্যিস আমাদের লোভ নেই, তাই স্বার্থপরতা করতে পারি না। আবার শত্রুকেও সৌজন্যতা দেখাতে ভুলি না। মনিরা মেয়ের কথা শুনে ধমকে উঠলেন, এত কথা কিসের? দিয়া কই গেছে দেখ গিয়ে। স্কুল যাওয়ার সময় হলো। শায়লা প্রিয়ার কথায় যেন দেয়াশলের মতো ধপ করে জ্বলে উঠলেন। সঙ্গে সঙ্গে নিজেকে সামলেও নিলেন। বললেন, সকাল সকাল গোসল দিছিস কেন? কোনোখানে যাবি? আমার তো আর বাবার কামাই নেই, শ্বশুরের কোটি টাকার সম্পত্তিও নেই, যে সবাইকে বঞ্চিত করে জীবনভর ভোগ করব। তাই সংসারের হাল নিজের কাঁধে তুলে নিতে হয়েছে। কথাটা বলতে গিয়েও গিলে ফেল প্রিয়া। মুখে মুখে তর্ক করাটা সে এখনো শেখেনি। ছোট করে বলল, কাজে যাব চাচি। শায়লা ঠেস দিয়ে বললেন, তা কি কাজ করিস? গার্মেন্টসে যাস নাকি অন্য কাজ? প্রিয়ার বলতে ইচ্ছে হয়, খোঁজও তো নেন না। কি করি তা জেনেই বা কোনো কার্য উদ্ধার হবে? মায়ের মুখের চেয়ে এ কথাটা তার মুখ থেকে বের হয় না।
নয়তো মনিরা বেগম এই ভেবে কাঁদতে বসবেন সন্তানকে তিনি সঠিক শিক্ষা দিতে পারেনি। তাই বিরস বদলে বলল, হালাল উপার্জন করি, হালাল খাই। কদিন বস্তিতে থেকে তেরাসুরে কথা বলা শিখে গেছিস? শায়লা কটাক্ষ করেন। মনিরা বেগম মেয়ের উপর আরেক দফা বিরক্ত হয়ে যাকে কাজের ফিরিস্তি দিলেন। শুনে শায়লা হাই হাই করে উঠলেন, এত উঁচু বংশের মেয়ে কিনা বাবুর কেয়ারটেকারের কাজ করে? গোষ্ঠীর গৌরব সম্মান আর রইল না রে বউ। প্রিয়া ঠোঁতে তাচ্ছিলের হাসি উকি দিয়েও সংবরণ হয়ে যায়। বলল, গৌরব তো আমাদের খেয়ে পড়ে বাঁচতে দেয় না চাচি, তাই সম্মানটা ধরে রেখে বেঁচে থাকার তাগিদেই ছুটছি। প্রিয়া বুঝে গেল এখানে দাঁড়িয়ে থাকলে চাচির খোঁচা মারা কথা শুনতে শুনতে সে বেয়াদবি করে ফেলতে পারে। স্বভাবের অশিষ্টতা সংবরণ করে ঘর ত্যাগ করে কাজে রওনা হলো। ওকে চলে যেতে দেখে শায়লা যেন আরাম পেলেন। প্রথমে একটু শঙ্কিত ছিলেন, এরা ওনাকে সহজভাবে মেনে নেবে কিনা। মনিরা তাকে এখনো আগের মতোই মান্য করে, এটা বুঝতে অসুবিধে নেই। তিনি মনিরার হাত ধরে বললেন, শোনো বউ, ভাগ্যের লিখন কেউ খণ্ডাইতে পারে না। তোমার ভাগ্যের বস্তির বাস লেখা ছিল, তাই এখানে আয়সা পড়ছ। কিন্তু তোমার দুইখান মেয়ে আছে, একজন যুবতী, আরেকজনও প্রায় ডাঙর হইয়া সারল। বস্তির অজাত কুজাত মানুষের বিশ্বাস নাই। তারপরও তোমাগের উপরে পুরুষের ছায়াও নাই। বিপদ হইতে সময় লাগবো না, তাই সম্মান থাকতে পদক্ষেপ নেও। আমার ভাইস্তা বদরুল তোমার মেয়েরে পছন্দ করছে, চাহিদা থাকতে বিয়েটা দিয়ে দাও। মনিরা অবাক হয়ে বলেন, বদরুল? ওর না আগে একটা বিয়ে আছে, তালাক হইছে, তাতে কি? বাপ জেল খাটা জানলে কেউ তোমার মেয়ে ঘরে তুলব মনে হয়? কানাখোড়া জুটব না। বদরুল প্রিয়ারে ছোটকাল থেকে পছন্দ করে দেখেই বিয়ে করতে চাইছে। বনেদি বাড়িঘর, বাপের মাছের খামার আছে, দুইটা ধানের মিল আছে। প্রিয়ার সাথে বিয়া হলে তোমাগো আর বস্তিতে পড়ে থাকা লাগবো না। ভাইবা দেখো বউ। শায়লার কথা শেষ হলেও মনিরা কোনো শব্দ উচ্চারণ করলেন না। একটু সময় নিয়ে বললেন, ভেবে দেখি। প্রিয়া ফুটন্ত তেলে জলের ছিটে পড়ার মতো ছ্যাদ করে উঠল। দুঃখে কান্না পাচ্ছে। তার চেয়েও বেশি রাগ হচ্ছে মায়ের ওপর। বড় চাচি রেহেন প্রস্তাব তিনি কি করে আশকারে দিলেন ওর বুঝেই আসছে না। প্রিয়ার নধর দেহে তখন সদ্য কৈশোরের স্পর্শ লেগেছে। তখন থেকে লম্পট বদরুলের নজর তার ওপর। লোকটির চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য তার উপস্থিতিতে মেয়েদের ৩ নম্বর অদৃশ্য চক্ষু সর্বদাই সচেষ্ট থাকে। বড় বংশে বিয়ে দিয়ে বউ এনেছিল, কিন্তু দুশ্চরিত্রায় সংসার টেকেনি। এখন চাচি বলির পাঠাই হিসেবে তাড়িয়ে দেওয়া দেবরের মেয়েকে আগে পেয়েছে। প্রিয়া আগেই বুঝিয়েছিল, স্বার্থ বিনা যিনি এক গ্লাস পানি কাউকে এগিয়ে দেন না, তিনি বিনা মতলবে এই স্যাঁতস্যাঁতে দিনের সূর্য ডুবো ডুবো হতেই প্রিয়া ক্লান্ত দেহে বাড়ি ফিরে গায়ের জামাটাও ছাড়েনি। এসব শুনে মেজাজ স্থির রাখতে পারল না। উষ্ণ কণ্ঠে বলল, ভেবে দেখবে মানে? ওই মহিলার সমানে বাজে কথা বলে গেল, আর তুমি জি হুজুর জি হুজুর করে গেলে। মুনেরা বেগম অসহায়। সারা জীবন সংসারে যে জায়ের মতামতকে তিনি শিরোধার্য করে মনে রেখেছেন, আজ হুট করে তার মুখে মুখে কথা বলার সাহসটা তিনি করে উঠতে পারেননি। চিত্ত গড়িয়ে দেওয়ার মর্মর আঘাত সহসায় অভ্যাসকে ভাঙতে পারে না। তাই বড় চায়ের অন্যায়ের পরেও মুনিরা পারেনি কঠোরতা প্রদর্শন করতে। এই নিজের ব্যর্থতা হিসেবেই মানলেন তিনি। বললেন, বেয়াদবি করলে আমার আর উনার মাঝে ফারাক কোথায় প্রিয়া? নাকি অকথ্য গালাগালাজ করলে আমাদের আগের দিন ফেরত আসবে? তোর বাবা সুযোগ দিয়েছে বলেই উনি আমাদের ওপর অন্যায় করতে পেরেছে। আল্লাহ পাপের শাস্তি কিংবা ধৈর্যের পরীক্ষা কখন কোন দিক থেকে নেয় আমরা জানি না। শায়লা ভাবি অন্যায় করেছেন, সৃষ্টিকর্তা দেখেছেন, বিচার না হয় উনিই করুক। আমাদের সেই ক্ষমতা যখন নেই, শুধু শুধু অন্যকে খেপিয়ে দিয়ে নাজুক সময়ে নিজের বিপদ না ডাকাই মঙ্গলজনক। আমি কোনো মহিয়সী বলবান নারী নই যে নিজের সন্তানদের রক্ষা করতে পারবো। নিজেকে রক্ষা করার ক্ষমতাও আমার নেই। সারা জীবন মনিরা আদর্শ গৃহিণী হওয়ার চেষ্টা করেছেন, সন্তানদেরও আদর্শবান বানাতে চেয়েছেন। অথচ ওনার সংসারেই আদর্শের চরম ঘাটতি দেখা দিল। তাছাড়া বছর চারেক আগে কোমর হতে পা অবধি প্যারালাইজড হওয়ার পর মনিরা নিজেকে অসহায় ভাবেন। প্রিয়া ঠান্ডা চোখে মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুমি কি এই অসহায়ত্ব থেকে মুক্তি পেতে আমাকে ওখানে বিয়ে দেওয়ার চিন্তা করছো? অতটা অসহায় নয় যে নিজের মেয়েকে দোজকে ঠেলে দেব। হারাম মাংস পোলায়ের চেয়ে হালাল নুন ভাতেও শান্তি। সামনাসামনি মানা করলে তোর চাচি চেঁচামেচি করত, প্রতিবেশীর সামনে লজ্জার আবরণ খুলে দিত। আমি না হয় ঘর থেকে বের হই না, আমার সন্তানের দিকে কেউ খারাপ নজরে তাকাও তাও চায় না। দিয়ার বালিকা বয়স, সারাদিন এদিক সেদিক ঘোরে। এইটুকু বয়সে এমনিতেই যা দেখলো, মানুষের বিদ্রুপ হজম করার মানসিকতা এখনো হয়নি। তার চেয়ে ফোনে কথা বলা উত্তম।
তুই আজ দিন বাদে ওই বাড়িতে ফোন করিস, আমি মানা করে দেব। প্রিয়ার নাসাযন্ত্র পিছলে প্রলম্বিত এক স্বস্তির শ্বাস নির্গত হয়। অনুশোচনা হয় একটু আগে মানুষটাকে ভুল বোঝার জন্য। ছলছল চোখ লুকাতে সে ঝাঁপিয়ে পড়ে মায়ের বুকে। প্রিয়ার অ্যাডমিশন টেস্ট শেষ হয়েছে কিছুদিন হলো। শেষ মুহূর্তের প্রস্তুতিতে আহামরি ফলাফল করার কথা না, আকাঙ্ক্ষাও করেনি। ঢাবি যাবি কোথাও সিরিয়াল না আসায় প্রিয়া পড়াশোনা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। কারণ এবার পাবলিকে ভর্তি পরীক্ষার আগেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন প্রক্রিয়া শেষ হয়ে গেছে। হিসেবেই প্রিয়া জাতীয়কে ভর্তি না হয়ে সেই টাকায় পাবলিকের ফর্মে টাকা ভরেছিল। নিজের উপর দয়া কম হচ্ছিল না তখন। ভবিষ্যতের একটা গুরুত্বপূর্ণ পর্যায় হলো এই অ্যাডমিশন টাইম, যখন একজন শিক্ষার্থী লম্বা সময় ধরে একটা বিষয় নিয়ে নিজেকে প্রস্তুত করে উজ্জ্বল ভবিষ্যতের জন্য। কেউ ডাক্তারি পেছনে ছোটে, কেউ বা ইঞ্জিনিয়ারিং, ফ্যাশন ডিজাইনার, আর্টিস্ট সহ কত শত স্বপ্ন তাদের চোখে মুখে রাত দিন খেলা করে। যে স্বপ্নে তাড়নায় অর্থে তরুণরা স্বস্তির হতে পারে না। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ছেলেমেয়েরা ছুটে আসে বিশ্ববিদ্যালয়ের অভিমুখে। কেউ নিজের স্বপ্ন পূরণে একাগ্র, কেউ বা পরিবারের। এমন নাজুক সময় প্রিয়া ভাবে চাল ডাল কিংবা ডিমের দাম বেড়ে গেলে কোন দিকে খরচ কমাবে। মাছ মাংসের দিকে তো হাতে দেওয়া যায় না। দিয়াটা আমিষ খেতে খুবই ভালোবাসে। শুক্রবারের দিন পাশের বাড়ি থেকে মাংসের তরকারির ঘ্রাণ পেলে মুখ শুকিয়ে থাকে মেয়েটা। মেয়েরা মানসিক দিক থেকে পুরুষের তুলনায় আবেগপ্রবণ হলেও তাদের সহনশীলতা পর্বতের ন্যায় বিশাল ও দৃঢ়। প্রসব বেদনার সঙ্গে প্রাণ দিয়ে লড়াই করে হলেও সন্তানকে আলোর মুখ দেখায়। সংসারের জন্য নীরবে হয়ে যায়। মুন্নিরা বেগম অনেকটা চাপা স্বভাবের। নিজের খারাপ লাগা কিংবা অসুবিধাটুকু না ঠেকলে স্পষ্টত মুখে আনতে পারেন না। মেয়ে দুটো হয়েছে মায়েরই মতো। কপটতা, ভণ্ডামি কিংবা স্বার্থপরতা কোনোটাই পায়নি। পাশের বাড়ির মাংসের ঘ্রাণ পেয়ে দিয়া একদিন আক্ষেপ করে বলেছিল, অনেকদিন মাংস ভাত খায় না আম্মু। মুনিরা সেদিন অসহায়ের মতো মেয়েকে আগলে নিয়ে কেঁদেছেন, অদৃষ্টকে উপহাস করেছেন। সেই দৃশ্যের পর দিয়া কখনোই মাংস খাওয়ার কথা মুখে আনে না। শুক্রবারে যখন অন্যের ঘর থেকে গরম গরম মাংসের তরকারি সুঘ্রাণ ছোটে, সেই ঘ্রাণ সুখে সুখে ডাল দিয়ে পেট ভরে ভাত খেয়ে নেয়। প্রিয়া সবই দেখে, সবই বুঝে, শুধু অভাব তার জবান বন্ধ করে রাখে। জাইমের কেয়ারটেকারের কাজটা পাওয়ার পর বোনের মুখ চেয়ে প্রিয়া জীবনে যা কল্পনা করতে পারেনি তাই করেছে। যেদিন অন্তরা ভাবিদের বাড়িতে ভালো রান্না হয়, প্রিয়ার জন্য তার কিছু বরাদ্দ থাকে। প্রিয়া নিজের টুকু লুকিয়ে আনে বোনের জন্য। ধরা পড়ে যাওয়ার লজ্জায় তার হাত কাঁপে। সেদিনগুলোতে সারাটা পথ আসার সময় চোখ বারবার ঝাপসা হয়। অভাবের কাছে পরাস্ত হয়ে বারন্ত বোনের শুকনো মায়ামাখা মুখটার দিকে তাকিয়ে নিজেই নিজেকে বোঝায়, সে তো চুরি করেনি, নিজের ভাগেরটা বোনের জন্য আনে। মাসের অন্তে এই স্থান সংকুলান সংকটাপন্ন রুমটার ভাড়া গুনতে হয় প্রিয়াকে। দেয়া একটা আধা সরকারি স্কুলে পড়ছে, মাসে মাসে বেতন দিতে হয়। আগে অবশ্য নামকরা কেজিতে ছিল, তখনকার পরিস্থিতিও ভিন্ন ছিল। বহুজাতিক প্রতিষ্ঠানের কর্মকর্তা বাবা সাধ্যের মধ্যে মেয়েদের বিলাসিতা দিয়েছেন। আমিষের কোনো সংকট ছিল না। সপ্তাহান্তে সপরিবারে অভিজাত রেস্তোরাঁয় ডিনার করেছে। খেতে ইচ্ছে না করলে পেট ভর্তি দামি দামি খাবার এটু করেছে। এখন সেসব অতীত। সেই অতীত সোনালি নাকি অমাবস্যা নাই কলুষিত এখন ভাবতে আর ইচ্ছেই হয় না। প্রিয়া ভাবছে দিয়াকে এবার সরকারি স্কুলে দেবে। দুমূল্যের বাজারে খরচটা যদি আরেকটু আয়ত্তে আসে, উচ্চতর ডিগ্রি পাওয়ার সমস্ত স্বপ্ন যখন প্রায় নিভু নেব, তখনই অন্ধকারে আলোর বিচ্ছুরণের মতো প্রিয়ার সিরিয়াল পাওয়া গেল আজিমপুরের স্বনামধন্য ইডেন মহিলা কলেজে। সমাজবিজ্ঞান সাবজেক্ট এসেছে তার। অনেকদিন বাদে প্রিয়া বুঝি হাসল সেই সংবাদে, কাঁদল। নিঃশেষিত স্বপ্নের আগুন যখন ছায়ের স্তূপ হতে ফিনিক্স পাখির মতো ধরা দেয়, সেই মুহূর্তে শত শত মন্দ ভাগ্যের চেয়েও নিজেকে ভাগ্যবতী মনে হয়। অনুভব প্রিয়ার অ্যাডমিশন টেস্টের বইপত্র, নোটস জোগাড় করে দিয়েছিল। স্বপ্ন হারানো মেয়েটিকে পুনরায় স্বপ্ন দেখার সাহস দিয়েছিল। অদৃষ্টে যা ছিল, প্রিয়ার পরিশ্রম যেটুকু ছিল তাই পেয়েছে। কিন্তু অনুভবের অবদান সে কোনোদিন অস্বীকার করতে পারবে না। ইডেন মহিলা কলেজে সিট পেয়েছে শুনে অনুভবও খুশি হয়েছে। উৎসাহ দিয়ে বলল, মন্দ না। পড়াশোনা শেষে পাবলিক, প্রাইভেট কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সবাই সেই সরকারি চাকরির পেছনেই ছুটবে। যদি না আলাদা প্যাশন থাকে, তুমিও ছুটবে। পরিবারের ভবিষ্যৎ ভেবে হলেও তোমাকে পড়াশোনা আঁকড়ে ধরে থাকতে হবে। হাজার হাজার গ্র্যাজুয়েট বেকার বসে আছে, সেখানে এইচএসসি পাশের যোগ্যতায় তুমি বেশি দূর এগোতে পারবে না। কথা সত্যি।
প্রিয়া বস্তিতে ওঠার দিন কয়েক বাদের প্রতিবেশী মেয়েদের সঙ্গে মিলে গার্মেন্টসে চাকরি নিয়েছিল, কিন্তু পুরুষ সহকর্মীর অপ্রীতিকর আচরণে দুদিন গিয়েই হাল ছাড়তে হয়েছে। সেই সঙ্গে অনুধাবন করতে পেরেছে দুনিয়াটা তার জন্য কতটা লড়াইয়ের। এখানে টিকে থাকা শারীরিক অস্ত্র যুদ্ধের মতো না হলেও মানসিক যুদ্ধটা নীরব বিধ্বংসী। প্রিয়া অনুভবকে শুরুতে যতটা উদ্ভট ও জেদি ভেবেছিল, ধীরে ধীরে মিশে বুঝল সে মনের দিক থেকে খুবই ভালো একজন মানুষ। আশেপাশের মানুষদের প্রতি সাহায্য পরায়ণ, যত্নশীল বটে। প্রিয়ার বিকারহীন সোজাসাপটা কথায় মাঝে মাঝে রেগে গেলেও পরে আবার ভুলে যায়। তবে এই মুহূর্তে প্রিয়ার মাথায় নতুন চিন্তা চেপে বসেছে। ক্লাস সামলেই চাকরিটা করা বোধ হয় তার পক্ষে অসম্ভব হবে। এই সুযোগ সুবিধা, ঘরোয়া পরিবেশ, নিরাপত্তা ছেড়ে ভালো চাকরি সে আদৌ কি জোটাতে পারবে? অনুভব ভার্সিটিতে বেরোচ্ছিল, প্রিয়াকে অন্যমনস্ক দেখে প্রশ্ন করলো, এই বয়স্ক মহিলা, এনি প্রবলেম? প্রিয়া অসন্তুষ্ট চোখেই যায়। এই ছেলেটাকে কি সব নাম যে দেয়! ক্ষুণ্ণ স্বরে বলে, আমি বয়স্ক মহিলা? ভাবখানা তো তেমনই। তাহলে আপনিও বাচ্চা পুরুষ। অনুভব ভেবাচাকে খেয়ে বলে, আমি বাচ্চা পুরুষ? এই পাকা মেয়ে, আমাকে কোন দিক থেকে বাচ্চা দেখায়? কল মি ইয়াং ম্যান। এটা ডিসেন্ট শোনায়। প্রিয়া ঠোঁট টিপে হাসে, বলে, আপনি ডিসেন্ট? আপনি হচ্ছেন ভায়োলেন্টলি ডিসেন্ট। কিছুটা টিনিস টাইপ এমম্যাচিওরিটি আছে। অনুভবের কথায় অপমানিত বোধ করে। এইটুকুনি মেয়ে তাকে ম্যাচিউরিটির কথা শোনায়, সে নিজেও তো টিনেজ। অনুভব নিকটে এসে নাক ফুলিয়ে বলে, ইউনো, আমি ভার্সিটি, পাড়া, মহলার টিনেজ থেকে মিডল এজ সবার ক্রাশ। হুঁ, তাতে আমার কি? প্রিয়া নির্বিকার। অনুভব দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে, থেমে থেমে বলে, তুমি যাকে অবজ্ঞা করছো তার ডিম্যান্ড বোঝো? বুঝলে বেতন বাড়িয়ে দেবেন? না, বরং এই অবজ্ঞার জন্য বেতন কেটে রাখবো। প্রিয়া হতাশ শ্বাস ফেলে বলে, চাকরিটা এবার থাকলে হয়। অনুভব একদৃশ্যে দেখছিল প্রিয়ার দিশেহারা মুখখানা। এর কারণ জানতে গিয়েই কথা বলতে এসেছিল, কিন্তু এই মেয়ের সঙ্গে তার জীবনে দুদণ্ড ভালোমতো কথা হলে তো। অনুভব মূল প্রসঙ্গে ফিরে বলল, কোনো বাড়তি কথা না বলে আমাকে না খেপিয়ে বলবে ঘটনা কি? সময় নেই হাতে। প্রিয়া ইতস্ত করে নিজের দনমনার কথা জানায়। অনুভব গম্ভীর মেয়েটিকে এখন অল্প অল্প বোঝে। বোঝে বলেই সে হাসু কথা প্রিয়ার উপর মনে মনে রীতিমতো মুগ্ধ। আত্মসম্মানের তেজ নাকের ডগায় নিয়ে ঘোরে যেন কোনো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। অনুভবের মনে হয় তেমনই হওয়ার কথা। বিব্রত না করতে ব্যক্তিগত প্রশ্ন এড়িয়ে যেতে হয়। তবে প্রিয়া যতই গম্ভীরতা অবলম্বন করুক, শীতোষ্ণ মিঠে রোদের পর সে প্রকটিত কৌশলে স্নিগ্ধতা লুকানো যায় না। অনুভব হঠাৎ প্রিয়ার গালে আলতো হাতে টোকা দিয়ে বলল, সমস্যা থাকলে সমাধানও আছে। শুধু ঠান্ডা মাথায় পন্থা খুঁজে বের করতে হবে। পড়াশোনা, কাজ দুটোই ব্যালেন্স করতে হবে। একটার জন্য আরেকটা ছাড়া যাবে না। এসব না ভেবে মাথা ঠান্ডা রাখো। জাইমের কাপড় বদলাও গিয়ে। হাসু। প্রিয়ার গালে অনুভবের ছোট্ট টোকা দেওয়ার দৃশ্যটা খোলা দরজার ওপারে অন্তরা ভাবির মায়ের ঘোলাটে চোখের পর্দায় স্পষ্ট ফুটে উঠল। এক মৃদুর দিনের আদুরে বিকেলের কথা। কিশোরী প্রিয়া তখন সবে ক্লাস 7-এ পড়ে। বাবার রিজার্ভ করিমে প্রতিদিন বিকেল অফিস থেকে ফিরে চা খাওয়ার অভ্যেস। তিনি বাড়িতে থাকলে প্রতি 2 ঘন্টা অন্তর 1 কাপ চা খেতেন, যার ফলে রান্নাঘরের পাশ দিয়ে যাওয়ার সময় সিলেট থেকে আনা স্পেশাল চা পাতার সুঘ্রাণ নাকে সরসরে দিত সবসময়। একদিন প্রিয়ার ইচ্ছে হলো বাবাকে চা বানিয়ে খাওয়াবে। ভাবনার বাস্তবায়ন ঘটাতেই বাবার অফিস থেকে ফেরার সময়ে চুপি চুপি রান্নাঘরে ঢুকে চা বানাতে লেগে যায় সে। প্রথমবার নিজ হাতে চুলা জ্বালানোর উত্তেজনায় প্রিয়া ভীষণ খুশি ছিল। অভিজ্ঞতা ও পরিমাণের আন্দাজ না থাকায় লিকার এবং চিনি হয়েছিল অতিরিক্ত। তিতকুটে মিষ্টি শরবতের অনুরূপ সেই চা খেয়ে ভাবা ভীষণ খুশি হলেন। মেয়ের হাতের প্রথম চা বলে কথা। সেই সঙ্গে সাবধানও করলেন কাউকে পাশে না রেখে যেন দ্বিতীয়বার রান্নাঘরে না যায়। অপ্র হাতে পাছে কোনো অঘটন ঘটে। বাবা কি জানেন, তার মেয়ে এখন আজ দুবেলা হাত পুড়িয়ে রাধে। জেলে দেখা করতে গিয়ে প্রিয়া বাবার সঙ্গে কোনো কথাই বলতে পারে না। বাবা নতমস্তকেই থাকে। একসময় দেখা হওয়াটা যতটা প্রশান্তির ছিল, এখন ততটাই মানসিক অশান্তির, বিব্রতকর। অনুভূতি বদলাতে সময় লাগে না। গতানুগতিক জীবনের স্বাভাবিকতার ছন্দপতন হলেই অনুভূতির ছন্দপতন হয়। প্রিয়া এলোমেলো ভাবতে ভাবতেই ভাতের মার গলছিল। ঢাকনা ফসকে গরম ফ্যান পড়ে গেল হাতে। প্রবল উত্তাপের ফলে সৃষ্ট জ্বলনিতে চৈতন্য ফিরল ওর। কণ্ঠ নেংড়ে বেরিয়ে আসে আর্তনাদ। মনিরা বেগম পাশে বসে রান্নার সরঞ্জাম গোছাচ্ছিলেন। ঘটনার আকস্মিকতায় তিনি বিমূঢ় হয়ে গেলেন কয়েক পলয়ের জন্য। এরপর মেয়ের হাত জগের ভেতর চেপে ধরলেন। গজগজ করে বললেন, কাজের সময় মনোযোগ কই থাকে?
পড়ল তো হাতটা, এখন বরফ কই পাই। প্রিয়া ঠোঁট চেপে ধরে, বুঝে আসে চোখ। পানির সান্নিধ্যে একটু আরাম লাগছে, কিন্তু হাত বের করলে আবার জ্বলছে। বরফের কথা শুনে দিয়া ছুটে বেরিয়ে গেছে। রঞ্জু তাকে ছুটতে দেখে পিছু ডেকে বলল, ও দিয়া, ভাগ মিল্খা ভাগ করে কই যাও? আপুর হাত পুড়ে গেছে, বরফ লাগবে রঞ্জু ভাইয়া। রঞ্জু চমকে উঠল। ফুরফুরে মেজাজ মিলিয়ে গেল নিমিষেই। ব্যস্ত গলায় বলল, কি কও, চলো আমার সাথে। রঞ্জু দুটো কাঠি আইসক্রিম কিনে নিয়ে এলো প্রিয়ার জন্য। মনিরাকে উদ্দেশ্য করে বলল, খালাম্মা, এটা হাতে লাগান, আরাম পাইব। মনিরা আইসক্রিমের প্যাকেট খুলে প্রিয়ার ভেজা হাতের কবজিতে চেপে ধরে। প্রিয়া বলল, এটার দরকার ছিল না রঞ্জু ভাই, অল্পই পড়েছে। রঞ্জু স্মিথ হেসে বলল, তুমি সংসারের একমাত্র কাজের মানুষ, অসুস্থ হইলে ক্ষতি। আমার দেওয়া দেখার সংকোচ করো না, অন্য কেউ হইলে তো দিতাম। দিতাম না। প্রিয়ার আর কিছু বলার রইল না। রঞ্জুর নারীপ্রীতি স্বভাবের ফলে প্রিয়া তাকে এড়িয়ে চলে ঠিক, কিন্তু ছেলেটা কিছুটা উচ্ছৃঙ্খল, বখাটে গোছের হলেও সেবা পরায়ণ। রঞ্জু অবশ্য দাঁড়ালো না। সে বস্তির অঘোষিত মুশকিল আসান ধরনের মানুষ। এক জায়গায় বেশিক্ষণ সময় থাকতেই পারে না। কোনো কাজের দরকারে ছুটে চলে গেল। দিয়া বোনের পাশে বসে একদৃষ্টিতে আইসক্রিম গলে গলে পড়ায় দেখছিল। প্রিয়া তা খেয়াল করলো। মেয়েটা গিয়ে আইসক্রিম চকোলেটের জন্য কতই না পাগল ছিল। এখন 3 বেলা পেট ভরে খেলেই হলো। প্রিয়া অপর আইসক্রিমটা দিয়ার দিকে বাড়িয়ে দিয়ে বলল, আমার আর লাগবে না, খেয়ে নে। দিয়া বোনের লাল হয়ে যাওয়া হাতের কবজিতে সন্দিগ্ধ চোখে চেয়ে বলল, না, তোমার হাত লাল হয়ে গেছে, এটাও লাগবে। গলে যাচ্ছে তো, শুধু শুধু নষ্ট হওয়ার চেয়ে তুই খেয়ে নে। ভাতের মার অসাবধানে পড়ে গিয়ে অনেকগুলো ভাতও পড়েছে। প্রিয়া হাড়ের ভাত দেখে দীর্ঘশ্বাস ফেলে। এখন পুনরায় রাধার সময় নেই। ও খেয়ে গেলে বাবা বোনের কম পড়বে। মাকে আবার চুলার কাছে আসতে হবে, যেটা ভীষণ কষ্টসাধ্য মানুষটার জন্য। এরপর নিজের অপারগতায় মা সারাদিন গুমড়ে থাকবে। কি দরকার? ঘড়িতে সময় দেখল প্রিয়া। কাজে যাওয়ার সময় হয়েছে। মেয়েকে পোড়া হাতে না খেয়ে বেরিয়ে যেতে দেখে মনিরা আটকে উঠলেন। নিষেধ করে বললেন, আজকে না গেলি ফোনে বলে দে। মানবে না মা, এমনিতেই পরীক্ষার সময় বন্ধ করেছি। খেয়ে যা, হাতে মলম লাগাতে হবে। ও বাড়ি গিয়েই খেয়ে নেব। মলম পথে যেতে কিনে নেব, তুমি চিন্তা করবে না একদম। প্রিয়া অনুভবদের বাড়ি পৌঁছাতে লিফটের কাছে অনুভবের সঙ্গে দেখা হয়ে গেল। অনুভব ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়েছে তখন। ওকে দেখে মুচকি এসে ভ্রু নাচিয়ে বলল, কেমন আছো হাসু? হাসির বিপরীতে প্রিয়া মুখটা ম্লান করে বলল, হাসু কেমন আছে জানি না, প্রিয়া ভালো আছে। আমার তো তা মনে হচ্ছে না। মুখটা শুকনো কেন? ভেজা কবে ছিল? প্রিয়া স্বাভাবিক সুরেই বলল। অনুভবর তেরা জবাবে মুখ কুচকাতে গিয়েও হেসে ফেল। এই মেয়েটার এমন গম্ভীর সুরের কথাগুলো আজকাল তার ভালো লাগে। বিপরীত স্বভাবের মানুষকে বোঝার চেষ্টা করতে মন্দ লাগে না। অনুভব বলল, তুমি খুব ভদ্রভাবে তেরা জবাব দিতে জানো। অপরপক্ষকে অপ্রস্তুত করতে যাওয়া অব্যর্থ। আমি যাই। প্রিয়া হাতের চিনচিনে ব্যথা সামলে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। অনুভব হাত ধরে ওকে আটকাতে গেলে মুখ থেকে ক্ষীণ আর্তনাদ বেরিয়ে আসে। অনুভব খেয়াল করে বলল, কি হয়েছে হাতে? প্রিয়া হাত সরিয়ে নিতে চাইলে সে ছাড়ল না। তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করতে লাগলো। প্রিয়া বলল, ভাতের মার গালতে গিয়ে গরম ফ্যান পড়েছে। মেডিসিন লাগাওনি? লাগিয়ে নেব পরে। অনুভব ধমকে বলল, তোমার পরের জন্য ক্ষতের জ্বালা থেমে থাকবে? সবকিছুতেই বেশি বোঝার ভাব দেখানো বন্ধ করো। অনুভবকে টেনে নিয়ে লিফটে উঠে গেল। বাড়িতে নিয়েও বার্নিয়া ছিল। অনুভব নিজের হাতে সেটা ওর আহত স্থানে লাগিয়ে দিল। সাবধানী স্বরে বলল, পাকামো করবে না একদম। জায়েনকে কোলে কম রাখবে। দোলনায় বসিয়ে খেলা করো। আর বেশি খারাপ লাগলে বুড়ি তো আছেই সুস্থ সবল, তার কাছে রেখে বাড়ি চলে যেও। প্রিয়া কোনো জবাব দিল না। তাচ্ছিল ভরা দুনিয়াতে একটুখানি যত্ন পেয়ে ওর চোখজোড়া আড়ালে ভিজে উঠল বোধ হয়। অনুভব প্রিয়ার মাথায় আলতো হাত রেখে চলে গেল। সঙ্গে সঙ্গে কোথা থেকে ছুটে এসে ওর উপর হামলে পড়লেন জয়নব। বাজখায় সুরে বললেন, তোমার আব্বা নাকি অপরাধী, কোম্পানির অর্থ আত্মসাদের দায়ে জেলে গেছে। কথাগুলো কর্ণগোচর হতেই প্রিয়ার সর্বাঙ্গে কাঁপুনি ছুটে গেল। আব্বা অপরাধী, এমন জঘন্য শব্দ ইহজগতে দুটি হয়। প্রিয়ার কেমন দম বন্ধ লাগে। মানুষপটে ভেসে ওঠে বাবার ভারী মুখখানা। রেজাউল করিম সারা জীবন কন্যাদের কাছে ছিলেন এক আদর্শ পিতা, স্ত্রীর নিকট আদর্শ স্বামী, পরিবারের নিকট একজন দায়িত্বশীল ব্যক্তিত্ব। স্ত্রী যখন প্যারালাইজড হলেন, রেজাউল করিম যথেষ্ট সেবা করেছেন বলতে দ্বিধা নেই। মেয়ে দুটোকেও আগলে রেখেছেন। কখনো গায়ে হাত তোলা তো দূর,
অন্য কেউ কন্যাদের দিকে বক্রচোখে তাকালেও বরদাস্ত করতেন না। স্বল্পভাষী প্রিয়া সারাক্ষণ চুপচাপ থাকলেও বাবার সামনে তার গল্পের অন্ত ছিল না। ছিল না জীবনে কোনো বিষাদের হাতছানি। দোচোখ ভরা স্বপ্ন নিয়ে রোজ রাতে তারা ঘুমাতে যেত। এরপর হুট করেই একদিন স্বপ্ন ভঙ্গ হলো। লোভের ঝকঝকে মোহে পড়ে রেজাউল হক ভুল করলেন, অথবা পাপ। প্রিয়া দেখতে পেল বাবাকে কোম্পানির অর্থ আত্মসাতের দায়ে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে বাকি তিনটি মানুষের ভাগ্যের সকল সুখ। চেনা পৃথিবীটা সেদিন থেকেই আমূল পরিবর্তন হয়ে গেল। বড় চাচি অপরাধীর মেয়ে বউকে বাড়িতে রাখতে চাইলেন না। একই রক্তের ধারা, তাদের দ্বারা অন্যায় হওয়ার সম্ভাবনা আছে। নিজের সন্তানদের সঙ্গে ওদের দুই বোনকে রাখা বিপজ্জনক। বড় চাচি দুটি মেয়ে বিবাহযোগ্য। এসব রটনা ছড়ানোর পর তাদের বিয়ে দিতেও ঝামেলা হবে। সুতরাং সব সমস্যার সমাধান অপরাধী রেজাউল করিমের অস্তিত্বদের বাড়ি থেকে সরিয়ে ফেলা। বড় চাচি নিজের সন্তানের প্রতি সচেতনতা প্রকাশের সাথে সাথেই অন্যের সন্তানের প্রতি নির্মমতার পরিচয় দিলেন। শূন্য হস্তে বিতাড়িত হয়ে ঠাঁই পাওয়ার আশায় প্রিয়ারা ছুটল মামার বাড়িতে। সেখানে থেকে এইচএসসি পরীক্ষাটা দিতে পেরেছিল প্রিয়া। কিন্তু তিনটি মানুষকে ঘাড়ে বসিয়ে খাওয়ানোর ঝামেলাকে নিতে চায়। তার উপর একটি মেয়ে সমাজের চোখে প্রায় বিবাহযোগ্য। মামার আর্থিক অবস্থাও আহামরি নয়। মামি মিষ্টভাষীর স্বরটা অল্প কদিনে নিমের মতো তেতো হয়ে থাকলো। আশেপাশের মানুষের কটূক্তি তো ছিলই। মামা চাইলেন ভাগ্নিকে বিয়ে দিয়ে দেবেন। জোগাড় করলেন একজন মুদি দোকানদারকে। প্রিয়া বুঝে গিয়েছিল বিয়েটা করে নিলে নিজে কেমন থাকবে, আর মামার বাড়িতে মা বোনও কেমন থাকবে। মনিরা বিয়েতে আপত্তি তুললেন। ওনার নিজেরই বিয়ে হয়েছিল 21 বছর বয়সে। মেয়েকে 18তে দেবেন, তাও আবার অশিক্ষিত ছেলের কাছে। মামা মামি রোর হতে শুরু করলেন। স্বামী জেলে গেছে, অর্থ আত্মসাতের মামলায় 3 বছরের জেল জরিমানা হয়েছে। তার পরিবারে এত দেমাগ কোথা থেকে আসে? কোনো উচ্চশিক্ষিত সম্ভ্রান্ত ঘর এ পরিবারে আত্মীয় করবে না। ওরা বুঝল মাম বাড়িতেও দিন ফুরিয়েছে। আর কেউ নেই মাথার উপর ছায়া হওয়ার, পায়ের নিচে জমি দেওয়ার। এবার নিজেকেই নিজের ছায়া হতে হবে। সকলের হীন দৃষ্টি থেকে বাঁচতে একটা ভালো বাড়ি ভাড়া বহন করার ক্ষমতাটুকু কপালে নেই বলেই বাধ্য হয়ে বসতে উঠতে হয়েছে ওদের। প্রিয়ার মন ভেতর থেকে তাগিদ দিয়েছে বড় হতে হবে, আশ্রয়হীন সংসারে ছায়া হতে হবে। সেই থেকেই তার কৈশোরের কমলতা ধীরে ধীরে গম্ভীরতায় ঢেকে গেছে। বস্তিতে ওরা কাউকে বাবার অপরাধের কথা জানায়নি। এ নিয়ে খুব সচেতন থেকেছে। তারপরেও অন্তরাপার মা কিভাবে জেনে গেল প্রিয়ার মাথা কাজ করছে না? তবে উনি যে প্রশ্নটা করেছেন তার উত্তরে প্রিয়া বলতে পারে তার বাবা অপরাধী নয়। বাবার সত্তাটা কখনো তাদের সঙ্গে অন্যায় করেনি। ব্যক্তি রেজাউল করিম অপরাধী হতে পারেন, যাকে প্রিয়া অস্বীকার করে। স্মৃতিতে আঁকড়ে ধরে রাখতে চায় বাবার সত্তাটাকে। প্রিয়ার জবাব না পেয়ে জয়নব চেঁচিয়ে বলতে লাগলেন, কি অবাক কাণ্ড! জেলখাটা আসামির মেয়ে হয়ে ছদ্মবেশী চাকরি নিয়েছ। তোমার মতলব তো ভালো না। চুরি ডাকাতি করতে ঢুকেছ। প্রথমে মানুষের বিশ্বাস অর্জন করবে, এরপর স্বপ্নে ভেঙে যাবে। আমি ছদ্মবেশে নেইনি। প্রিয়া ভাঙা সুরে কোনো মতে উচ্চারণ করে, আবার মুখে মুখে কথা। এখন তো সন্দেহ হচ্ছে বাড়ির সবকিছু সহি সালামত আছি কিনা। আল্লাহ গো আল্লাহ, দুধকলা দিয়ে কালসাপ পুষছিলাম ঘরে। বাড়ির ছেলের দিকে তো হাত বাড়িয়েছে। দিনে দুপুরে ফাঁকা বাড়িতে লটকালটকি করে বেড়াচ্ছ। ভেবেছ বড় মানুষের চোখে কিছু দেখি না? আর কি কি ধান্দা জানো? তাই তো বলি, এই মেয়ে এমন ভেজা বেড়াল হয়ে থাকে কেন? প্রিয়ার কানে কেউ গরম সীসা ঢালছে বোধ হয়। মনে হচ্ছে অদৃশ্য এক হাত গলা চেপে ধরেছে। মুখ ফুটে একটা প্রতিবাদও করতে পারছে না। এরপরের বাকিটা সময় প্রিয়া ঘোরগ্রস্তের মতোই রইল। হাজারটা নোংরা বাক্য তার কান ছুঁয়ে গেলেও কোনো প্রতিক্রিয়া দিতে পারল না। শুধু মনে মনে হিসেব করতে লাগলো, এই চাকরিটা যাওয়ার পর কত বড় ধাক্কাটা আসবে, কতদিন আতপেটা খেয়ে থাকবে, নতুন কাজ আদৌ জুটবে তো? আর পড়াশোনা? একসময় জয়নবকে বাড়ি থেকে বের করে দেওয়ার আগে পোশাক খুলে শরীর চেক করে দেখতে চাইলেন বাড়ি থেকে কোনো কিছু সরিয়ে নিয়েছে কিনা। প্রিয়ার লজ্জায় অপমানে মাটিতে মিশে যাচ্ছে প্রতিক্ষণে। সেই লজ্জার কাছে পোড়াস্থানের ব্যথা নস্যি হয়ে গেল। বন্ধ চোখের কপাট হতে জল গড়িয়ে পড়তে লাগলো বিরামহীন। অবশ কণ্ঠে বিড়বিড় করে বলল, আল্লাহ ধৈর্য দাও, শক্তি দাও। সমাপ্ত।